এটা তুমি পড়ালেখা করো, পড়ালেখার মধ্যে একটা আনন্দ আছে। একটা জিনিস বিশ্বাস করো, যার চেষ্টা করবা, একদমই নুকে ক্লাসে ডিরেক্ট ম্যাথ শুরু করো। অনুশীলনীর 15 ক নাম্বার ম্যাথ। দেখো ম্যাথটা কি বলছে, যে এইটার বিস্তৃতির কে কিউবের সহগ যদি 720 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমি জানি তোমরা অনেকেই পারবা, তারপরে অঙ্কটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো এইটাকে প্রথমে আমরা বিস্তার করব। বলো তো ভাই, এখানে দ্বিতীয় পদ কোনটা? এখানে দ্বিতীয় পদ কোনটা? প্রথম পদ তো টোয়াইস কে, দ্বিতীয় পদ কোনটা? বলো তো দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ হচ্ছে -x/2। এটাকে তুমি যদি চাও তাহলে জিনিসটাকে এইভাবে লিখতে পারো, যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ। হ্যাঁ, প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানে একটা প্লাস চিহ্ন ইউজ করতে পারো, যাতে সূত্র বসানোটা সহজ হয়। আর অনেকে যারা আছে যে ভাই ডিরেক্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, তাহলে ডিরেক্টও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি জাস্ট লিখলাম, না লিখলেও চলতো এটা। হ্যাঁ, ওকে, তাহলে এইটাকে আমরা বিস্তার করব। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেও করতে পারি, আবার ওই যে দ্বিপদী বিস্তৃতির ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারি। আমি ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করি। এখানে যেহেতু 5 আছে, তাহলে আমরা এখানে টোটাল বিস্তৃতিতে পদ থাকবে কয়টা বলো তো? এখানে যেহেতু 5 আছে, বিস্তৃতিতে পদ থাকবে কিন্তু একটা বেশি, মানে 6টা পদ থাকবে। এই 6টা পদে কি থেকে শুরু হবে? 5c0, তারপরে হচ্ছে তোমার প্রথম পদ টোয়াইস কে, দ্বিতীয় পদ -x/2, 5c0, তারপর হচ্ছে 5c1, প্রথম পদ টোয়াইস কে, দ্বিতীয় পদ হচ্ছে -x/2 প্লাস 5c3, প্রথম পদ টোয়াইস কে, দ্বিতীয় পদ -x/2। ঠিক আছে, এইভাবেই তো চলতে থাকবে, তাই না? সবগুলা লিখতে হবে, সবগুলাই লিখবো? 6টা পদে লিখতে হবে? ভাই 6টা পদ লিখতে হবে কিনা? হ্যাঁ, লিখলে ভালো। 6টা পদ তুমি যদি লিখতে পারো খুবই ভালো, বাট না লিখলেও চলে। যতটুকু দরকার অতটুকু পর্যন্ত লিখে বাকিগুলো ডট 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 দিয়ে দিলেই হয়। ঠিক আছে, সো আমরা 6টা পদ লিখে সময় নষ্ট করব না। আমরা যেটা করব, যতটুকু দরকার, ভাই কতটুকু দরকার এটা কিভাবে বুঝবো? খুব ভালো করে দেখো, এটা আমি কমপ্লিট করিনি। এখানে 5c0, এই জিরোটা দ্বিতীয় পদের উপরে বসবে। 5c1, এই যে 1টা আসবে দ্বিতীয় পদের উপরে। 5c3, এটা আসবে তৃতীয় পদের উপর। ঠিক আছে, এখন আসো 5 থেকে 0 বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 5, বিয়োগফলটা এখানে বসবে। 5 থেকে 1 বিয়োগ করব, বিয়োগফলটা হচ্ছে 4, এটা এখানে বসবে। 5 থেকে 3 বিয়োগ করব, বিয়োগফলটা হচ্ছে তোমার, ও সরি ভাই, একটু ভুল করে ফেলছি। 5c0, 5c1, তারপরে হবে 5c2। তোমরা অলরেডি লিখতেছো, ঠিক আছে, এটা স্লিপ অফ পেন হয়ে গেছে। এটা হচ্ছে 5c2, তাহলে এইটা হবে হচ্ছে 2। আর 5 আর 2 এর বিয়োগফল হচ্ছে 3, এই 3টা হবে এইখানে। ঠিক আছে, এতটুকু রাখলেই হচ্ছে। এতটুকু রাখলেই কেন হচ্ছে, বাকিগুলা কেন লিখবো না? লিখলে কোনো ক্ষতি নেই, তুমি লিখতেই পারো, বাট লিখতেছি না কেন হচ্ছে? এখানে দেখো কে কিউবের সহগ আমার অলরেডি কে কিউব চলে আসছে। এর পরবর্তী পদগুলোতে কে কিউব থাকবে না। ঠিক আছে, এর পরবর্তী গুলাতে কে এর পাওয়ার গুলা কিন্তু প্রথমে 5 ছিল, তারপরে 4, তারপরে 3, তারপরে 2 হবে, তারপরে 1 হবে, তারপরে 0 হবে। সো কে কিউব চলে আসছে। আমার অঙ্ক করার জন্য যতটুকু তথ্য দরকার ততটুকু তথ্য অলরেডি চলে আসছে। সো বাকিগুলো আমরা কি করবো? বাকিগুলো ডট 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 দিয়ে দিব, বাট পুরাটা লিখলেও কোনো ভুল হবে না, ফুল মার্কসই পাবা। এবার আসো, খুব ভালো করে খেয়াল রাখবা যে এই প্রথম পদের পাওয়ার আর দ্বিতীয় পদের পাওয়ার, এই দুইটা পাওয়ারের যোগফল কিন্তু 5 হইতে হবে। 4 আর 1 এর যোগফল 5, 3 আর 2 এর যোগফল হচ্ছে 5। 5c0, এটার ভ্যালু কত? 5c0 এর ভ্যালু হচ্ছে 1। কোনো কিছুর উপরে পাওয়ার যখন 0 থাকে তখন ভ্যালুটা 1 হয়। আর 2k হোল টু দি পাওয়ার 5, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 k টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 32। তুমি চাইলে ক্যালকুলেটরের হেল্প নিতে পারো। 32 k টু দি পাওয়ার 5। 5c0 এর ভ্যালু 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটার ভ্যালু 1 হয়। আর এইটার 2k হোল টু দি পাওয়ার 5, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইনটু k টু দি পাওয়ার 5। এবার আসো 5c1। 5c1 এর ভ্যালু হচ্ছে 5, 5c1 এর ভ্যালু হচ্ছে 5। এবার আসো, এটাকে গুণ হয়েছে 2 টু দি পাওয়ার 4 দিয়ে, 2 টু দি পাওয়ার 4 দিয়ে, তার সাথে আছে হচ্ছে k টু দি পাওয়ার 4। ঠিক আছে, মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বিজোড়। ভাইয়া মাইনাসের উপরে পাওয়ার যখন বিজোড় থাকবে তখন মাইনাসটা থেকে যাবে। এই মাইনাস আর এই প্লাস মিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটাকে আমরা মাইনাস করে দিলাম।
ঠিক আছে, তাহলে এটা এখানে থাকবে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1। দেখো 5c1 এর ভ্যালু হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 4 k টু দি পাওয়ার 4, মাইনাসটা সামনে নিয়ে গেলাম, x টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1। এবং একটু ভালো করে খেয়াল করো, এই 2 আর এখান থেকে 4 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2 কিউব। 2 কিউবের ভ্যালু কত? 2 কিউবের ভ্যালু হচ্ছে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 কে 5 দিয়ে গুণ করলে 5 8 40। একবারে আমি লিখতে পারি এটা হচ্ছে তোমার 40 k টু দি পাওয়ার 4 x কিউব। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও ক্যালকুলেশনটা করতে পারতা, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আসো 5c2। ভাই 5c2 এর ভ্যালু হচ্ছে সম্ভবত 10, 5c2 এর ভ্যালু 10। ওকে, তো 5c2 এর ভ্যালু হচ্ছে 10, খুব ভালো করে দেখো, 5c2 এর ভ্যালু হইতেছে 10, তারপর এটা হচ্ছে 2 কিউব k কিউব। মাইনাসের উপরে পাওয়ার যেহেতু জোর, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে বা মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, ইন্টু কি হবে x স্কোয়ার বাই 2 স্কোয়ার। তাহলে কি আসতেছে ভাই দেখো তো, এই 2 স্কোয়ার আর এই 2 কিউব কাটাকাটি করে এখানে 2 টু দি পাওয়ার 1 থাকবে। ঠিক আছে, তাহলে 2 গুণন 10 মানে 20, এখানে থাকতেছে 20 k কিউব x স্কোয়ার, 20 k কিউব x স্কোয়ার। আবারও বলতেছি, যারা আজকের ক্লাসে প্রথম আগের ক্লাসগুলো ভালো মতো করো নাই তাদেরকে বলতেছি যে আগে তুমি লেকচার 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ করো, তাহলে ক্লাসগুলো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে বিজোড়, এখানে মাইনাস আছে, মাঝখানে যখন মাইনাস থাকে তখন প্লাস মাইনাস এইভাবে অল্টার করে। সো আমি চাইলে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে পারি, প্লাস মাইনাস এইভাবে অল্টার করতে থাকে। এখন দেখো কে কিউব অলরেডি চলে আসছে। এখন এইটার বিস্তৃতিতে কে কিউবের সহগ কত? কে কিউবের সহগ কত? কে কিউবের সহগ হচ্ছে ভাইয়া, ও ভাইয়া এখানে ভুলে আমার আজকে কি হয়েছে, এত ভুল হইতেছে কেন? শিট, এটা এক্স কিউব না ভাই, এটা এক্স টু দি পাওয়ার 1, এক্স কিউব না ভাই, সরি, এটা এক্স টু দি পাওয়ার 1 হবে। তো তোমাদেরকে বলবো ভাই, পরীক্ষার সময় এরকম জানা জিনিস, যে জিনিসটা খুবই কনফিডেন্ট তুমি পারবা, দেখবা যে কোথাও না কোথাও স্লিপ অফ পেন করে ফেলছো। সো পরীক্ষা সবসময়, যতক্ষণের পরীক্ষা, যতটুকু সময় পরীক্ষার জন্য বরাদ্দ, তার থেকে 15 থেকে 20 মিনিট আগে পরীক্ষাটা শেষ করবা, তারপরে পুরোটা আবার গো থ্রু করবা, রিভিশন দিবা, যাতে করে কোথাও ভুল ভ্রান্তি থাকলে তুমি দেখতে পারো। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকবা। ওকে, এটা তাহলে কি হলো, এক্স টু দি পাওয়ার 1, এটা এক্স স্কোয়ার। ওকে, এখন তো ঠিক আছে না ক্যালকুলেশন? তাহলে ভাই কে কিউবের সহগ কত? কে কিউবের সহগ, এই কথাটার মানে হচ্ছে যে কে কিউবের সাথে আর কে কে আছে, কে কিউবের সাথে কে কে আছে, কে কিউবের সাথে আছে 20, আছে এক্স স্কোয়ার। তাহলে কে কিউবের সহগ হচ্ছে 20 এক্স স্কোয়ার। ঠিক আছে, কে কিউবের সহগ আমি লিখবো কে কিউব এর সহগ 20 এক্স স্কোয়ার। কে কিউবের সাথে কে কে আছে, এটাই হচ্ছে কে কিউবের সহগ 20 এক্স স্কোয়ার। ওকে, 20 এক্স স্কোয়ার, কারণ 20 এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি দেওয়া আছে, ইকুয়ালস টু হচ্ছে 720। তাহলে আমাকে বলো, এখান থেকে আমি এক্স স্কোয়ার সমান কি পাবো? 720 কে যদি তুমি 20 দিয়ে ভাগ করো, 7 শূন্য কাটা যাবে, এটা হচ্ছে তোমার 36 দুগুণ 36 থাকবে। তাহলে এক্স এর ভ্যালু আসতেছে তোমার +-6। শেষ, এটাই অঙ্ক। তো এক্স এর মান নির্ণয় করো, এক্স ইকুয়াল টু +-6। এক্স এর ভ্যালু +6ও হতে পারে, -6ও হতে পারে। যারা যারা অঙ্কটা খুব ভালো মতো বুঝছো, ভাইকে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিও। ঠিক আছে, কে এর স্থলে যদি সরাসরি 720 বসাই, ভাই কে এর স্থলে সরাসরি 720 বসানো যাবে না। এখানে কে এর মান 720 কথা বলা নাই, বলছে কে কিউবের সহগ 720, দুইটা জিনিস ডিফারেন্ট। কে কিউবের সাথে যা যা আছে, এই সেগুলোই হচ্ছে কে কিউবের সহগ। এই সহগের মান হচ্ছে 720। কে এর মান 720 বা কে কিউবের মান 720, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, ওকে। এই অঙ্কটা চাইলে তুমি প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করেও করতে পারতা, ঠিক সিমিলার টাইপের ম্যাথ। আমি জানি এই ম্যাথটা বোঝানোর পরেও, যে কোনো ম্যাথ বোঝানোর পরেও কেউ কেউ বলবা যে ভাই আরেকবার বুঝান। ওকে ফাইন, আমি আরেকবার বুঝাবো, তবে এই ম্যাথটা না, এই ম্যাথটার মতোই সিমিলার আরেকটা ম্যাথ, যাতে করে যারা প্রথমবারই বুঝছে তারাও বঞ্চিত না হয়, আবার যারা প্রথমবারই একটু বুঝে নেই তারাও বঞ্চিত না হয়, দুই পক্ষই যাতে নতুন কিছু। এখানে বলছে কে কিউবের না, এখানে বলছে এক্স কিউবের সহগ 160 হলে কে এর মান নির্ণয় করো।
ঠিক আছে, অঙ্কটা ঘুরাই দিছে। আগেরটাতে কে কিউবের সহগ বলা ছিল, এক্স এর ভ্যালু বের করতে বলছে, এখন এক্স কিউবের সহগ বলা আছে, কে এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই অঙ্কটা আমি বুঝাই দিতেছি ভাইয়া। ইয়াসমিন খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো অঙ্কটা আমি কিভাবে সলভ করি। একই অঙ্ক, আমি অ্যাকচুয়ালি এইটা করে এটা এইচডব্লিউ দিতাম, বাট যেহেতু বলছো আরেকবার, ইয়াসমিন যেহেতু বলছে আরেকবার বুঝাই দিলে ভালো হয়, দ্যাটস ওয়াই আমি করবো কি, এই অঙ্কটা করে দিবে, এটা আর এইচডব্লিউ দিচ্ছে না। ঠিক আছে, খুব ভালো করে দেখো। বলো তো ইয়াসমিন, এখানে দ্বিতীয় পদটা কি? হোল টু দি পাওয়ার 6, এখানে দ্বিতীয় পদ হচ্ছে কে বাই এক্স। ঠিক আছে, আর এখানে যেহেতু উপরে এন এর ভ্যালু 6, তাহলে এটার বিস্তৃতিতে টোটাল কয়টা পদ থাকবে আমাকে বলো তো। হ্যাঁ, প্লাস মাইনাস না দিলে সমস্যা হবে। হ্যাঁ ভাই, সমস্যা তো হবে, একটু মার্ক কাটবে, পার্শিয়াল মার্কিং করবে। দুইটা আনসার, এক্স এর ভ্যালু +6 এবং -6, দুইটা আনসার। সো তুমি একটা ভ্যালু লিখলে তো হবে না। ঠিক আছে, ওকে। কে বলছিল এটা? আচ্ছা আচ্ছা, যাই হোক। ওকে, এখানে সাতটা টার্ম থাকবে, বিস্তৃতিতে পদ থাকবে 7টা। তাহলে চলো এই 7টা পদ কি আমি লিখবো, 7টাই কি লিখবো? আমাকে এক্স কিউবের সহগ বের করতে বলছে, তাহলে এক্স কিউব পর্যন্ত আসলেই কিন্তু আমার হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে চলো লিখি। আমার প্রথম পদটা হচ্ছে 6c0, তারপরে হচ্ছে 6c0 এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে কে বাই এক্স। ঠিক আছে, এখানে 0, সো এখানে 0, 6 আর শূন্যের বিয়োগফল হচ্ছে 6। এবার হচ্ছে তোমার 6c1, তারপরে এক্স স্কোয়ার কে বাই এক্স। কে বাই এক্স, এখানে এটা 1, 6 আর 1-এর বিয়োগফল হচ্ছে 5। ঠিক আছে, 6c2। প্রথম পদটা হচ্ছে এক্স স্কোয়ার, দ্বিতীয় পদটা হচ্ছে কে বাই এক্স। কে বাই এক্স, ঠিক আছে, ওকে ফাইন। এখানে 2 হবে, যেহেতু এখানে 2 আছে, আর 6 আর 2 এর বিয়োগফল হচ্ছে 4। ঠিক আছে, ওকে। এবার এটা হবে হচ্ছে তোমার 6c3 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কে বাই এক্স। এখানে 3 আছে, তাহলে এখানে 3, 6 আর 3-এর বিয়োগফল, এটাও 3। ঠিক আছে, দেখো তো ভাই, এক্স কিউব কিন্তু চলে আসছে। এক্স কিউব চলে আসছে কিভাবে বুঝছি আমি, আমি যখন পদগুলা লিখতেছিলাম তখন মনে মনে একটা ক্যালকুলেশন করতেছিলাম। খুব ভালো করে দেখো, এখানে এক্স স্কোয়ার, তার উপরে কিউ আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি আছে এক্স টু দি পাওয়ার 6। 3 দুগুণ 6 হয় না সূচকের নিয়মে? তাহলে এখানে আছে কি এক্স টু দি পাওয়ার 6, আর এখানে আছে হচ্ছে এক্স কিউব, এক্স কিউবটা নিচে আছে, এক্স টু দি পাওয়ার 6 আর নিচে আছে এক্স কিউব। এক্স টু দি পাওয়ার 6 কে তুমি যদি এক্স কিউব দিয়ে ভাগ করো, ভাগফলটা হবে এক্স টু দি পাওয়ার 6 - 3, সূচকের নিয়ম। হ্যাঁ, বেস দুইটা সমান, তাহলে পাওয়ার দুইটার মধ্যে বিয়োগ হবে, তাহলে এইখানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে এক্স কিউব থাকবে। ঠিক আছে, সো আর বাকিগুলা লেখার আমার দরকার নেই। আমি যদি এই মনে মনে ক্যালকুলেশনটা না করতাম, তাহলে আমাকে সবগুলা পদ লিখতে হতো, সবগুলা পদ লিখে ক্যালকুলেশন করতে হতো, অঙ্কটা করতে সময় বেশি লাগতো, জায়গাও বেশি লাগতো। ওকে, এইবার আসো, এই ক্যালকুলেশন গুলো তুমি ক্যালকুলেটর ইউজ করে খুব ইজিলি করতে পারবা ভাইয়া। 6c0, এটার ভ্যালু হচ্ছে 1, এই ভ্যালুটা হচ্ছে 1, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 12, আর কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আগেরটার মতো। 6c1, এটার ভ্যালু হচ্ছে ভাই 6, এই ভ্যালুটা 6। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, এটা কত, এক্স টু দি পাওয়ার 5 দুগুণ 10, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 1, 10 বিয়োগ 1, তাহলে এক্স টু দি পাওয়ার 9 আসবে। দেখো তো এটা বুঝছি কিনা। এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5, তার মানে এক্স টু দি পাওয়ার 10, আর এখানে আছে হচ্ছে কে বাই এক্স। দেখো এক্স টু দি পাওয়ার 10 কে এক্স দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 10 - 1 ইন্টু কে, এই কেটা তো ছিলই, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 9 ইন্টু কে। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 9 ইন্টু কে। এইবার আসো 6c2 এর ভ্যালু কত, এই 6c2 এর ভ্যালুটা একটু দেখি আমরা। 6c2 এর ভ্যালু হচ্ছে তোমার 6c2, এটার ভ্যালু হইতেছে তোমার 15। 6c2 এই ভ্যালুটা হচ্ছে 15, এটা এক্স টু দি পাওয়ার 8, 4 দুগুণ 8, আর নিচে আছে এক্স স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 8, 4 দুগুণ 8, আর নিচে আছে এক্স স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 8 কে
তুমি যখন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবা, এটা কি হবে ভাই ভাগফলটা? 8 থেকে 2 বিয়োগ করলে হবে এক্স টু দি পাওয়ার 6। তাহলে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু কে স্কোয়ার প্লাস, এবার আসো 6c3 এর ভ্যালু কত ভাই? 6c3 এর ভ্যালুটা ক্যালকুলেটরে বের করলাম। 6c3 একদম ক্যালকুলেটর, 6c3 এর ভ্যালু হচ্ছে 20। এবার এক্স টু দি পাওয়ার 6 আর এখানে এক্স কিউব। ভাই এক্স টু দি পাওয়ার 6 কে তুমি যখন এক্স কিউব দিয়ে ভাগ করবা, সূচকের নিয়ম, তাহলে এটা কি হবে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3, দ্যাট মিনস এক্স কিউব চলে আসছে। এক্স কিউব কিন্তু চলে আসছে। আর এখানে আছে কে কিউব, এখানে আসছে কে কিউব। আমাদের এক্স কিউবের সহগ দেওয়া আছে, এক্স কিউব পর্যন্ত আসছে, বাকিগুলো আর লেখার দরকার নাই, লিখলেও ভুল নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো এইখান থেকে তুমি বলতে পারো যে এক্স কিউবের সহগ কত? এক্স কিউবের সহগ মানে হচ্ছে এক্স কিউবের সাথে আর কে কে আছে? তোমরাই বলো তো ভাই, এক্স কিউবের সহগ কি হবে? এক্স কিউবের সহগ কি হবে? এক্স কিউবের সহগ হচ্ছে এক্স কিউবের সাথে আছে 20 কে কিউব, 20 কে কিউব ইকুয়ালস টু, এটা কত দেওয়া আছে? 160। ঠিক আছে, 160। আমার আগে অঙ্ক করে ফেলছো, খুবই ভালো। তাহলে 20 দিয়ে যদি ভাগ করি, তাহলে কে কিউব সমান থাকবে হচ্ছে 8 দুগুণ 16। তাহলে এখানে আসতেছে বা কে কিউব ইকুয়ালস 2 কিউব। তাহলে অতএব কে এর ভ্যালু আসতেছে 2। কে এর ভ্যালু কয়টা আসছে? একটা আসছে, সেটা ভ্যালুটা হচ্ছে 2। আমার আগে অঙ্কটা তোমরা করে ফেলছো। এইটা খুবই মজার অঙ্ক। এই বড়, বায়েরটা বড় নাকি ডানেরটা বড়? কি মনে হচ্ছে? বাম সাইডেরটা বড় নাকি ডান সাইডেরটা বড়? চাইলে ক্যালকুলেটরের হেল্প নিয়ে দেখতে পারো। আমি তোমাদের উদ্দেশ্যেই ছেড়ে দিলাম কোশ্চেনটা। তোমরা আমাকে জানাও যে দুইটার মধ্যে লেফট সাইডেরটা বড় নাকি রাইট সাইডেরটা বড়? লেফট লেফট ওয়ান নাকি রাইট ওয়ান? এল নাকি আর, কোনটা বড়? সমান। আচ্ছা দেখা যাক। বলো বলো। এই যে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা পাওয়ার সাথে সাথেই তোমরা আনসার করা শুরু করে দিছো। তো ভাইয়া এইভাবে কখনো বের করব? হ্যাঁ, তুমি যে ক্যালকুলেটর দিয়ে বের করতে যাও, 101 টু দি পাওয়ার 50 ম্যাথ এরর আসছে। কেন ম্যাথ এরর আসছে? কারণ হচ্ছে এই সংখ্যাটা এত বড় একটা সংখ্যা, যেই সংখ্যাটা এই ক্যালকুলেটরের ক্যাপাসিটির বাইরে। এই ক্যালকুলেটরের একটা ক্যাপাসিটি আছে। এই ক্যালকুলেটরের ক্যাপাসিটি কিভাবে বের হয় জানো? এটা জানার জন্য তোমাকে আইসিটি শিখতে হবে। আইসিটি নাম্বার সিস্টেম শিখতে হবে। এটা নিয়ে আমার ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিলেই পাবা, সৌরভ সাহা আইসিটি লিখে। ঠিক আছে, সো অনেক কিছু শিখলে তাহলে তুমি বুঝবা যে ক্যালকুলেটরের ধারণ ক্ষমতা কত বা কম্পিউটারের ধারণ ক্ষমতা কত, এই জিনিসগুলো বুঝবা আর কি। ঠিক আছে, ওকে ফাইন। সো এইটা ক্যালকুলেটর ইউজ করছো, এটাও ম্যাথ এরর, এটাও ম্যাথ এরর, দুইটাই বিশাল বড় সংখ্যা, এই কারণে ক্যালকুলেট করতে পারতেছেন। তার সীমার বাইরে, তার সাধ্যেরও অতীত। ক্যালকুলেটর পারে না এমন একটা কাজ আজকে আমরা পারবো। আমি শিখাবো কিভাবে পারতে হয়, যে কাজটা ক্যালকুলেটরও পারে না। ঠিক আছে, সো এই ক্যালকুলেটরের চেয়ে আমাদের ব্রেন, আমাদের নলেজ অনেক বেশি দামি। চলো এটার প্রমাণ হয়ে যাক। ক্যালকুলেটর দিয়ে মান বের করবো এত সহজ না, ক্যালকুলেটর এই মান বের করতে পারবে না। ক্যালকুলেটর একটা ক্যাপাসিটি আছে, এটা ক্যাপাসিটির বাহিরে চলে গেছে। ওকে, আচ্ছা ভাইয়া তুমি আমাকে বলো তো, 101 হোল টু দি পাওয়ার 101 টু দি পাওয়ার 50, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? 100 প্লাস 1 হোল টু দি পাওয়ার 50। ঠিক আছে, 100 প্লাস 1 হোল টু দি পাওয়ার 50, এইভাবে লেখা যায়? এইভাবে লেখা যায় না? 100 যোগ 1 101 হোল টু দি পাওয়ার 50। এখন দেখো তো এটাকে একটা দ্বিপদী বিস্তৃতির মতো দেখাচ্ছে কিনা? এটাকে কি একটা দ্বিপদী বিস্তৃতির মতো দেখাচ্ছে? যে পরের লাইনটা আমি লিখি, বা 101 হোল টু দি পাওয়ার 50, দেখো এটাকে কিন্তু একটা দ্বিপদী রাশির মতো দেখ। সেটাকে এবার আমি বিস্তার করব। এটা 51টা পদ। ওকে ফাইন, 51টা পদ থাকবে। তাহলে প্রথম পদটা হবে হচ্ছে 50c0, প্রথম পদটা হবে 50c0, তারপরে 100 টু দি পাওয়ার 50, 1 টু দি পাওয়ার 1 টু
দি পাওয়ার 0 47 1 কিউব, তাই না ভাই? তারপরের পরটা হবে 50c4 100 টু দি পাওয়ার 46 1 টু দি পাওয়ার 4। এইভাবে 51টা পদ থাকবে। লাস্টের পদটা কি হবে কেউ বলতে পারবে? একদম শেষ পদটা, শেষ পদটা হবে হচ্ছে কি হবে বলতো? 50c50, শেষ পদটা হবে হচ্ছে 50c50 100 টু দি পাওয়ার 0 ইন্টু 1 টু দি পাওয়ার 50, 1 টু দি পাওয়ার 50। দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, জায়গাও একটু কনজেস্টেড হয়ে গেছে। 50c50 100 টু দি পাওয়ার 0 1 টু দি পাওয়ার 50। ঠিক আছে, এটা হচ্ছে শেষ পদটা। দেখা যায় না, হ্যাঁ দেখা যায় না এই কথাটা বইলো না, তুমি চোখ বন্ধ করো, দেখবা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চোখ বন্ধ করে যদি তুমি দেখতে পাও তাহলে এটা হচ্ছে রিয়েল দেখা। দেখো তুমি চোখ বন্ধ করে দেখো তো তোমার আম্মুর চেহারাটা দেখা যায় কিনা। চোখ বন্ধ করে তোমার আম্মুর চেহারাটা কি দেখা যায়? ট্রাই করে দেখো তো দেখা যায় কিনা, দেখবা দেখা যাচ্ছে। মন থেকে যে জিনিসটা তুমি দেখতে চাবা সেই জিনিসটা চোখ বন্ধ করলেও দেখা যায়। ঠিক আছে, এইটার শেষ পথ কি হবে এটা কিন্তু এখন শিখাচ্ছি তা না, এটা গত 4 ক্লাস ধরে শিখাচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু 50 আছে তাহলে 50c50 প্রথম পদের পাওয়ার 0, দ্বিতীয় পদের পাওয়ার 50। ধরো আমি ভুল লিখছি, তখন তুমি দেখে বলবো ভাই আপনারটা এটা না হয় এটা হইতো। ঠিক আছে, সবকিছুই যে দেখতেই হবে এমনটা না, কিছু জিনিস না দেখেও দেখা যায়। একটা কবিতা আছে, সম্ভবত আমি ভুল না করলে এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, সেটা হচ্ছে তোমায় যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। ঠিক আছে, এটা আবার স্কুলে যে ট্রাই করো না। আসো তাহলে দেখো পরের লাইনটা কি হয়। এই কবিতাটা আগে শুনছিলা তোমরা? তোমায় যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। ওকে ফাইন, ওকে এবার আসো 50c0, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হইতেছে, ইমরান বলো তো, ইমরান দারোগা, দারোগা তোমাকে এবার করবো ওসি, থানার ওসি। দেখো 50c0 এটার ভ্যালু হইতেছে তোমার 1, এটা 100 টু দি পাওয়ার 50, এটা থাকতেছে তোমার 100 টু দি পাওয়ার 50। ঠিক আছে, এবার আসো 50c1, 50c1 এর ভ্যালু হচ্ছে 50, ওকে এটার ভ্যালু হইতেছে 50, এটা হচ্ছে 100 টু দি পাওয়ার 49 ইন্টু 100 টু দি পাওয়ার, আচ্ছা 50c1টা রাখি আমি, হ্যাঁ এটা 50c1টা রেখে দিই। 50c1 100 টু দি পাওয়ার 49, 1 টু দি পাওয়ার 1 মানে তো 1ই, তাই না? এরপর হচ্ছে 50c2, 50c2 100 টু দি পাওয়ার 48, এরপর এটা হচ্ছে 50c3 100 টু দি পাওয়ার 47, এরপরে হচ্ছে তোমার 50c4 100 টু দি পাওয়ার 46। এইভাবে চলতে 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 লাস্টে হইতেছে তোমার 50c50, 50c50 এটার ভ্যালু 1, লাস্টে থাকতেছে শুধু 1। দেখো 50c50 এটার ভ্যালু 1, 100 টু দি পাওয়ার 0 1, 1 টু দি পাওয়ার 50 এটার ভ্যালু 1। ঠিক আছে, মানে পুরো এটি পুরোটার ভ্যালু হচ্ছে 1, এই পুরোটা হচ্ছে 1, এই শেষ পদটা পুরোটা আসতেছে 1। আচ্ছা তোমরা তোমরা যেহেতু শেষ পদটা দেখতেই পাচ্ছ না, তাহলে আমি শেষ পদটা মুছে দিই, শেষ পদের মনে হয় না লাগবে, কোনো কাজ আছে? হ্যাঁ শেষ পদ, সবগুলো পদ নিয়ে তো কাজ করার আমার দরকার নেই, যতটুকু লাগে। দেখি এত শেষ পদ না লিখে শেষ অঙ্কটা কমপ্লিট করা যায় কিনা। ঠিক আছে, তো এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। বলো এই পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা? এই দুইটা লাইন যে লিখছি, তাহলে কি হ্যাঁ আমরা যদি 1 + 100 ধরি তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এইভাবে ধরতেছি, তুমি বাসায় 1 + 100 ধরে মিলাও, কোনো অসুবিধা নেই, দুইটাই হবে। সো দেখো তো এইভাবে করে আমরা এতটুকু বুঝছি কিনা, যা যা লিখছি অতটুকু বুঝছি কিনা। যদি বুঝে থাকি বাকি একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, আচ্ছা আমি যে তোমাদেরকে ক্লাসে জিজ্ঞেস করি যে ভাই আমরা কি বুঝছি, বুঝলে একটু ক্লিয়ার লিখে দিও, এই কথাটা কিন্তু আমি তোমাদের সবাইকে বলি না।
শুধুমাত্র তাদেরকেই এই কথাটা বলি যে না বুঝলে বুঝলে ক্লিয়ার লিখে দাও বা না বুঝলে বুঝি নাই লিখে দাও। তাদেরকেই বলি যারা আগের ক্লাসগুলো সুন্দর মতো করছো, আগের ক্লাসগুলো প্র্যাকটিস করে আসছো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, সব সময় ভাই ম্যাথ ক্লাস করতে আসার আগে আগের ক্লাসগুলো দেখে আসবা, আগের ক্লাসগুলো প্র্যাকটিস করে আসবা, নোট করে আসবা। ওকে, তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার আসো এখানে 100⁻50 আছে। এবার 100⁻50 নিয়ে কাজ করি আমরা। 100⁻50 এটাকে আমি লিখতে পারি কি জানো? এটাকে লিখতে পারি 100 - 1 ও 100⁻50 না, 99 যে 50 আছে, যে 99⁻50 এটাকে আমি লিখতে পারি 100 - 1 হোল টু দি পাওয়ার 50। ঠিক আছে, 99টাকে লিখলাম 100 - 1। দেখো এটাও কিন্তু একটা দ্বিপদী বিস্তৃতির মতো হয়ে গেছে। তো এইটার বিস্তৃতি কি হবে বলো? এটার বিস্তৃতি হবে 50C0, তারপরে হচ্ছে 100⁻50, তারপরে হচ্ছে -1⁻0। এখানে দ্বিতীয় পদ কিন্তু ভাই -1। ঠিক আছে, এবার আসো 50C1 100⁻49 -1⁻1। এবার আসো 50C2 100⁻48 -1²। এইবার আসো 50C3 100⁻47 -1³। 50C4 100⁻46 -1⁴। এইভাবে চলবে। এবার আসো পরের লাইন। ওকে, বা 99⁻50 ইকুয়ালস টু আমি লিখতে পারি, দেখো 50 এটা একবারই লিখছি না, তাহলে নিচে লিখতে পারতাম, নিচ থেকে লিখলে সুন্দর হতো। 50C0 এটার ভ্যালু তো 1, এটা হচ্ছে 100⁻50 100⁻50। এবার আসো এটা হচ্ছে 50C1, -1 এর উপরে পাওয়ার বিজোড় আছে, তাহলে মাইনাসটা থেকে যাবে, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। -50C1 50C1 ওকে, -50C1 100⁻49 100⁻49 প্লাস হবে 50C2 100⁻48 100⁻48 -1 এর উপরে পাওয়ার যেহেতু জোর, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে বা মাইনাসটা পজিটিভ হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো -1 এর উপরে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। -50C3 100⁻47 প্লাস 50C4 100⁻46 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরটা হবে মাইনাস, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা 99⁻50 ভ্যালু বের করে ফেলছি। 99⁻50 সাথে যদি 100⁻50 যোগ করি তাহলে কি হয় ভাই বলতো? আমি যদি 99⁻50 সাথে 100⁻50 যোগ করি, হ্যাঁ 100⁻50 যদি আমি যোগ করি তাহলে কি হয়? আমি বাম পাশেও যেহেতু 100⁻50 যোগ করছি, আমি ডান পাশেও 100⁻50 যোগ করব। দুই পাশেই আমরা যোগটা করব। ঠিক আছে, বাম পাশে যেহেতু যোগ করছি, ডান পাশেও যোগটা করতে হবে, মানে এই পুরাটার সাথে আবার একটা 100⁻50 আমার এক্সট্রা নিয়ে আসতে হবে, যেহেতু এখানে এক্সট্রা একটা 100⁻50 যোগ করছি। পুরাটা আগে লিখে নিই। পুরাটা হচ্ছে তোমার 100⁻50 -50C1 100⁻49 100⁻49 50C2 100⁻48 -50C3 100⁻47 plus 50C4 100⁻46 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট 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 ডট। এবার এই যে 100⁻50 একটা এক্সট্রা যোগ করছি, এখানে একটা এক্সট্রা 100⁻50 আমি দিয়ে দিলাম এক্সট্রা, এটাকে আমি দিলাম 2 নাম্বার ইকুয়েশন।
এটা কয় নাম্বার ইকুয়েশন দিলাম? 2 নাম্বার ইকুয়েশন দিলাম। ঠিক আছে? এখন খুব ভালো করে চিন্তা করবা। খুব ভালো করে চিন্তা করবা। 1 নাম্বার ইকুয়েশন থেকে আর 2 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ? 1 নাম্বার ইকুয়েশন থেকে আমি 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করব। 6 লাইন বুঝি নাই। 6 লাইন হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। হ্যাঁ, ৬ নাম্বার লাইনে কিচ্ছু করি নাই। ৫ নাম্বার লাইন হচ্ছে এইটা। এই ৫ নাম্বার লাইনের বাম পক্ষের সাথে ১০০⁻৫০ যোগ করছি। ডান পক্ষের সাথেও ১০০⁻৫০ যোগ করছি। আমি ৫ নাম্বার লাইনটা যদি বুঝে থাকো তাহলেই হবে। ৫ নাম্বার লাইনের বাম পক্ষের সাথে একটা জিনিস যোগ করছি। ডান পক্ষের সাথে সেম জিনিসটাই যোগ করছি। সেম জিনিসটা কোনটা? এটা হচ্ছে 100⁻50 টা যোগ করছি। যাতে আমার যেহেতু 99⁻৫০, ১০০⁻৫০ এই জিনিসটা যাতে মিলে। এইটার সাথে এখানে একটা যোগ করছি, এখানে একটা যোগ করছি। বুঝছো? এখন বুঝছো? কেন যোগ করলেন? কারণ এখানে যে যোগ আছে এই জিনিসটা আনার চেষ্টা করতেছি। আমি এই জিনিসটা আনার চেষ্টা করতেছি। এইখানে যেটা আছে সেটা আমি আনতে পারছি কিনা। ঠিক আছে? কেন যোগ করলেন? কারণ এইখানে যোগ আছে। এটার সাথে মিলানোর চেষ্টা করতেছি। তো এরকম অঙ্ক কি পরীক্ষায় আসে? হ্যাঁ, অবশ্যই আসে। তা কবিতার লাইনটা আবার বলেন, আর তো বলা যাবে না। অঙ্কটাকে শেষ করি। কবিতার লাইনটা জানি কি ছিল? তোমায় যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। ঠিক আছে? আবার মহাদেব সাহার একটা কবিতা আছে, ১ কোটি বছর হয় তোমাকে দেখি না। দেখে না কত বছর ধরে? ১ কোটি বছর ধরে তোমাকে দেখে না। এই জিনিসগুলো আসলে আক্ষরিকভাবে অনুবাদ করলে কিন্তু হবে না। তুমি বলবা কবি কি ১ কোটি বছর ধরে বেঁচে ছিল যে ১ কোটি বছর ধরে তোমাকে দেখে না? ব্যাপারটা এরকম। মানে কবির কাছে মনে হচ্ছে যে তাকে এতদিন ধরে দেখে না, যেন এটা কোটি বছর পার হয়ে গেছে। এরকম একটা ফিলিংস। ঠিক আছে? ওকে। এই মাহমুদুল হাসান ক্লাসে মনোযোগ দাও। পুরা কবিতা গুগল থেকে কপি করে এনে পেস্ট করছে। ঠিক আছে? ওকে। ভাই এইটা একটা লাইন, এটা আরেকটা লাইন। এটা আবার লেখো তাহলে। এটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। এইজন্য কালার চেঞ্জ করে দিছি। আবার। এখানে একটা আবার দাও। হ্যাঁ? এইটা একটা লাইন ১ নাম্বার ইকুয়েশন। আবার এটা আরেকটা লাইন, এটা হচ্ছে ২ নাম্বার ইকুয়েশন। এবার ১ নাম্বার ইকুয়েশন থেকে দেখো এখানে আর কোনো কথা আছে কিনা? অঙ্কন তুমি যশোর থেকে, তোমাকে অনেক কনগ্রাচুলেশনস। যশোর থেকে আসছো। অনেক ভালো একটা কাজ করছো তুমি। তুমি যশোর থেকে জয়েন করছো। ঠিক আছে? ৫ নাম্বার লাইনটা, ৫ নাম্বার লাইনটা তো এই যে 99⁻50 আর এখানে যে ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে লিখছি। আর কিচ্ছু না। ওকে। এই আর প্রশ্ন নেওয়া যাবে না। কারণ আমি বুঝছি তোমরা বাসায় ঠিকঠাক প্র্যাকটিস করো না। এইজন্য এত প্রশ্ন। এবার ১ থেকে ২ বিয়োগ করব। আমি একটা কাজ করি, স্লাইডটা কপি করে নিই। অঙ্কন ভালো করে মনোযোগ দাও যাতে যশোরের মান সম্মানটা বৃদ্ধি পায়। যে না অঙ্কন ভালো বুঝে তার মানে যশোরের স্টুডেন্টরা একটু অ্যাটেনটিভ হয়। ১ নাম্বার ইকুয়েশন থেকে আমি ২ নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করব। ঠিক আছে? এটা হচ্ছে ১ নাম্বার ইকুয়েশনটা রাখলাম। আর এইটা হইল তোমার ২ নাম্বার ইকুয়েশনটা রাখলাম। এই ২টা ইকুয়েশন দেখো, ২টা ইকুয়েশন আছে। এবার ১ নাম্বার ইকুয়েশনটা থেকে আমি ২ নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করব। ১ থেকে ২ বিয়োগ করে পাই ১ থেকে ২ বিয়োগ করব। ১ এর বাম পক্ষ হচ্ছে ১০১⁻৫০ বিয়োগ এই ২ নাম্বার ইকুয়েশনের বাম পক্ষ হচ্ছে এইটা 99⁻৫০ প্লাস 100⁻৫০। ১ নাম্বার ইকুয়েশনের বাম পক্ষ থেকে ২ নাম্বার ইকুয়েশনের বাম পক্ষ বিয়োগ করলাম। এবার ১ নাম্বার ইকুয়েশনের ডান পক্ষ থেকে ২ নাম্বার ইকুয়েশনের ডান পক্ষ বিয়োগ করব। আর এই ইকুয়েশনের এই যে ডান পক্ষ তো এইটা, সমান চিহ্নের ডান পাশেরটা, সমান চিহ্নের ডান পাশেরটা। এটার থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে ভাই কি হবে একটু বলো তো? এইটার থেকে যদি এটা আমি বিয়োগ করি তাহলে কি হবে? এখান থেকে এটা বিয়োগ করব। দেখো এটার থেকে এটা বিয়োগ হবে, এটার থেকে এটা বিয়োগ হবে, তাহলে এইটা আর এইটা কিন্তু কাটা যাবে। এটার থেকে যখন এটা বিয়োগ করব চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? বিয়োগ করলে কি হয়? এটার থেকে যখন এটা বিয়োগ করব মাইনাস প্লাস চিহ্নগুলো চেঞ্জ করে নিতে হয় না প্রথমে? এটা তো জানো মনে হয়। মনে মনে চেঞ্জ করে নিলাম, মনে মনে। তো এটার থেকে এটা বিয়োগ হইলো, এইটা আর এটা কি হবে? যোগ হবে।
তাহলে এটা হবে হচ্ছে 50C1 100 টু দি পাওয়ার 49, এই জিনিসটাকে 2 দিয়ে গুণ হবে। 50C1 100 টু দি পাওয়ার 49, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে, এই কারণে 2 দিয়ে একটা গুণন হচ্ছে, 2 দিয়ে একটা এক্সট্রা গুণন করলাম। কেন গুণ করলাম? কারণ একই জিনিস যদি 2 বার যোগ করা হয়, মনে করো একই জিনিস এক্স আর এক্স 2 বার যোগ করলা, তাহলে কি হয়? টোয়াইস এক্স হয়ে যায় না? একই জিনিস যদি 2 বার যোগ করো তাহলে জিনিসটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ঠিক একইভাবে এইটা আর এইটা যখন যোগ করবা তখন জিনিসটা কিন্তু এইটা ডাবল হয়ে যাবে, কারণ জিনিসটা কিন্তু সেম, ভ্যালুটা কিন্তু সেম। এবার আসো এইটার থেকে যদি তুমি এটা বিয়োগ করো, এই যে চিহ্নটা বিয়োগ, তাহলে এটা কাটা যাবে। আবার এইটার থেকে যখন এটা বিয়োগ করবা অ্যাকচুয়ালি তখন যোগ করতে হবে, হ্যাঁ, এইটার সাথে এটা যোগ হবে, তাহলে এই জিনিসটা কিন্তু সেম রিপিট হচ্ছে, তাহলে এখানে এটা 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু 50C3 100 টু দি পাওয়ার 47, ঠিক আছে? এবং তুই ভালো করে দেখো এটা কিন্তু কাটা যাবে। তারপরেরটা কি হবে বলতো? পরেরটা কি হবে দেখি, কে বলতে পারে? 2 ইন্টু 50C5 100 টু দি পাওয়ার 45, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, বিজোড় টার্মগুলো থাকতেছে 50C1 50C3 50C5, এরকম পরেরটা হবে 50C7, এরকম থাকবে, ডট 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 এরকম অনেকগুলো থাকবে, ডট 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 থাকবে, ঠিক আছে? সবগুলোর সাথে যেহেতু 2 দিয়ে গুণ আছে, আমি একটা কাজ করি, 2টা কমন নিয়ে ফেলি, 2টা কমন নিয়ে ফেলি, যেহেতু সবগুলোর সাথেই 2 আছে, তাহলে আমি 2টা কমন নিয়ে ফেললাম। যারা ভাই আগের ক্লাসগুলো ভালো মতো প্র্যাকটিস করো নাই, শুধুমাত্র করছো, আমার ক্লাস করছো কিন্তু বাসায় প্র্যাকটিস করো নাই, তাদের অঙ্কটা বুঝতে কিন্তু অনেক খবর হয়ে যাচ্ছে। এখন সবকিছু করার পরে লাস্টে যে একটা 100 টু দি পাওয়ার 50 আছে, এটা কি মাথায় আছে না ভুলে গেছো? লাস্টেরটা কি হবে? এইখানে পদ আছে কতগুলা, এখানে পদ আছে, যেহেতু এখানে 50 আছে, পদ আছে 51টা, এখানেও পদ আছে 51টা, কিন্তু এখানে কিন্তু একটা বেশি আছে, 52টা পদ আছে, কারণ লাস্টে একটা যোগ করলাম না, 100 টু দি পাওয়ার 50 যে এখানে যোগ করলাম, এখানেও যোগ করলাম, তাহলে এখানে কিন্তু পদ 52টা আছে, এইটা কিন্তু এক্সট্রা বিয়োগ হবে, বিয়োগ 100 টু দি পাওয়ার 50। শেষ, এগুলো মুছে দিব এবার। এখন জাস্ট ছোট্ট একটা লাইন কাজ বাকি আছে, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে, একদম ছোট্ট একটা কাজ। সেটা কি? সেটা হইতেছে তুমি 2 দিয়ে এটাকে গুণ করো, আর বাকিগুলাকেও 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো, ভাই বলো তো 50C1 এটার ভ্যালু হচ্ছে 50, ক্যালকুলেটরে তুমি যদি 50C1 লেখো দেখবে ভ্যালুটা 50 আসছে। 2 দিয়ে যদি গুণ করো, 2 ইন্টু 50 হবে, 50C1 এর ভ্যালু 50, 100 টু দি পাওয়ার 49 প্লাস 2 ইন্টু বাকিটা, 2 দিয়ে এটাকে গুণ করলাম প্লাস 2 দিয়ে বাকিটাকে গুণ করলাম, 50C3 100 টু দি পাওয়ার 47, 50C5 100 টু দি পাওয়ার 45, এইভাবে বাকিগুলো থাকবে, আর লাস্টে হচ্ছে 100 টু দি পাওয়ার 50, ঠিক আছে? এখন দেখো তো 2 ইন্টু 50 মানে কি? 2 ইন্টু 50 মানে কিন্তু 100 ইন্টু 100 টু দি পাওয়ার 49, 2 ইন্টু 50 মানে 100 প্লাস 2 ইন্টু এই পুরাটা যা আছে তাই, মাইনাস 100 টু দি পাওয়ার 50। ব্র্যাকেটে কি হবে? ব্র্যাকেটে হবে হচ্ছে 50C3 100 টু দি পাওয়ার 47, 50C5 100 টু দি পাওয়ার 45, এই পুরোটা, ঠিক আছে? এখন 100 ইন্টু 100 টু দি পাওয়ার 49, তার মানে হচ্ছে 100 টু দি পাওয়ার 50, 100 ইন্টু 100 টু দি পাওয়ার 49 মানে 100 টু দি পাওয়ার 50 প্লাস 2 ইন্টু এই পুরাটা মাইনাস 100 টু দি পাওয়ার 50। ওকে, এখন দেখো এই পুরাটার মধ্যে কি কি থাকবে, এই যে পুরাটা 50C3 100 টু দি পাওয়ার 47, 50C5 100 টু দি পাওয়ার 45, এখন 100 টু দি পাওয়ার 50 আর এখান থেকে 100 টু দি পাওয়ার 50 কাটা, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে শুধু এটা, শুধু 2 ইন্টু 50C3 100 টু দি পাওয়ার 47 প্লাস 50C5 100 টু দি পাওয়ার 45 প্লাস
ঠিক আছে? ওকে ফাইন। এখন আসো শেষ। এখন বলতো এই পুরা জিনিসটা পজিটিভ নাকি নেগেটিভ? এই ২ দিয়ে গুণ আছে এই পুরা জিনিসটাকে। এই সবগুলা ভ্যালু যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে কিন্তু ক্যালকুলেট করা যাবে। 50C3 ইনটু 100⁻47 সবগুলা ভ্যালু কিন্তু পজিটিভ। এখানে কোনো মাইনাস নাই। সবগুলা ভ্যালু পজিটিভ। এই পুরা জিনিসটা কিন্তু পজিটিভ। তাহলে আমি একটু লিখতে পারি যা ধনাত্মক। যা ধনাত্মক। এই পুরা জিনিসটা হচ্ছে ধনাত্মক একটা রাশি। পজিটিভ একটা জিনিস। এই জিনিসটা ডান পক্ষ যদি ধনাত্মক হয় তাহলে বাম পক্ষ ধনাত্মক। বাম পক্ষ ধনাত্মক মানে কি? বাম পক্ষ গ্রেটার দ্যান 0। ঠিক আছে? বাম পক্ষ গ্রেটার দ্যান 0। তাহলে এইটা বাম পক্ষ 101⁻50 মাইনাস 99 ধনাত্মক মানে কি? গ্রেটার দ্যান 0। তাহলে বা 101⁻50 গ্রেটার দ্যান এই জিনিসটা ডানে নিয়ে গেলে 99⁻50 প্লাস 100⁻50 শেষ। অঙ্কটা শেষ। তাহলে এইটা বড় ছিল। আমি বুঝাইলাম, জানি অনেক বড় অঙ্ক, একটু চ্যালেঞ্জিং ম্যাথ। দিস ম্যাথ ইজ নট ফর অল। যারা ভালো মতো রেগুলার ম্যাথ করে দৈনিক, এসবি সৈনিক, এই ম্যাথটা তাদের জন্য। সো কারা কারা বুঝছি একটু ভাইকে ক্লিয়ার লিখে দাও। আমি আরেকবার এক্সপ্লেন করবো, বাট তোমরা আগে জানাই দাও প্রথমবারের চেষ্টায় কারা কারা বুঝে গেছে। ঠিক আছে? এরকম মানুষজনের জন্য আসলে এই ম্যাথটা না, এই ম্যাথটা আসলে ভাবার ম্যাথ, চিন্তা করার ম্যাথ। এই ম্যাথটা যাদের হচ্ছে দিন শেষে নিজের সব পড়ার পরেও যার ফ্রি টাইম থাকে তার জন্য। ঠিক আছে? সো জিনিসটা বুঝো আগে। তুমি 1000টা টিচারের কাছে পড়তে পারো, বাট তোমার রেজাল্ট ভালো হবে অ্যাকচুয়ালি তোমার নিজের এফোর্টের কারণে। ঠিক আছে? এটা মনে রাখবা সবসময়। সো আসলে তুমি কতটুকু টাইম টিচারের কাছে স্পেন্ড করবা, কতটুকু টাইম নিজের পড়ার টেবিলে দিবা, দ্যাটস আপ টু ইউ। বাট এটা খুবই ওয়াইজলি ডিসিশনটা নিতে হয়। ঠিক আছে? আমি পুরাটা আরেকবার বুঝাই দিই। মেহেদী হাসান, বুঝছি খুব সহজ, বাট সহজ জিনিস সবসময় সহজ থাকে না, অনেকের কাছে কঠিন হয়ে যায়। ঠিক আছে? দেখো প্রথমে আমি যেটা করছি 101 এটাকে লিখছি 100+1। হ্যাঁ, দ্বিপদী রাশির আকারে লিখে নিছি। তারপরে আমি অ্যাজ ইট ইজ দ্বিপদী রাশিকে যেভাবে আমরা বিস্তার করি ওইভাবে বিস্তার করে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিছি। এটা 1 নাম্বার ইকুয়েশন। এবং এখানে টোটাল কতগুলা পদ আছে? এখানে টোটাল 51টা পদ আছে। যেহেতু এটা 50, এখানে টোটাল পদ আছে কয়টা? 1 নাম্বার ইকুয়েশনে ভাই 51টা পদ আছে। 1 নাম্বার ইকুয়েশনে কয়টা পদ আছে? 51টা পদ আছে। এবার আসো 99 কে লিখছি 100-1 এটাকে আমি দ্বিপদী রাশির ফরম্যাটে নিয়ে আসছি। এবার এটাকে বিস্তার করছি ভাই, এখানে কতগুলো পদ আছে ভাই? এখানেও 51টা পদ আছে। এটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করছি, এইখানে টোটাল 51টা পদ আছে, কারণ এখানে এন এর ভ্যালু হচ্ছে 50, পদ সংখ্যা একটা বেশি, 51টা। এবার আমি যেটা করছি 99⁻50 সাথে দেখো এখানে 99⁻50 সাথে এখানে কি আছে? এখানে কিন্তু তোমার 100⁻50 যোগ আছে। তাহলে বাম পক্ষে আমি 100⁻50 যোগ করছি, ডান পক্ষেও আমি 100⁻50 যোগ করছি। উভয় পক্ষে 100⁻50 যোগ করছি। কারো যদি বুঝতে খুব অসুবিধা হয় তাহলে একটা সাইড নোট লিখে দিবা যে উভয় পক্ষে 100⁻50 যোগ করে। এখন বলো তো ভাই 2 নাম্বার ইকুয়েশনে টোটাল কয়টা পদ আছে? 2 নাম্বার ইকুয়েশনে ডান পক্ষে কতগুলা পদ আছে? 2 নাম্বার ইকুয়েশনের ডান পক্ষে সমান চিহ্নের ডান পাশে টোটাল কতগুলা পদ আছে? আমাকে একটু বলো তো অঙ্কন। 52টা পদ আছে, তাই না? 52টা পদ আছে। হ্যাঁ, 52টা পদ আছে কেন? যে এক্সট্রা একটা 100⁻50 যোগ করছে, এই জন্য 52টা পদ আছে। তো 1 নাম্বার ইকুয়েশনে পদ আছে 51টা, 2 নাম্বার ইকুয়েশনে পদ আছে 52টা। ঠিক আছে? এখন 1 নাম্বার ইকুয়েশন থেকে যখন 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করব, 1 নাম্বার ইকুয়েশন থেকে যখন 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করব, তখন কি হবে? প্রথম পদ থেকে প্রথম পদ বিয়োগ হবে, দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ হবে, এইভাবে লাস্টে যে 51তম পদ থেকে 51তম পদটা বিয়োগ হবে, কিন্তু 52তম পদটা কিন্তু এক্সট্রা থেকে যাবে। এইটা কিন্তু আলটিমেটলি যে বিয়োগ হয়ে যাচ্ছে। 1 নাম্বার ইকুয়েশন থেকে যখন 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করতেছি, 1 নাম্বার ইকুয়েশনে 51টা পদ, 2 নাম্বার ইকুয়েশনে 51টা পদ, একটা থেকে একটা তো বিয়োগ হয়ে গেল, লাস্টে যে। ঠিক আছে? বুঝছি কথাটা? এই বিয়োগটা আমি লিখছি। বিয়োগটা করার সময় তুমি খুব ভালো করে খেয়াল করো, 1 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ আর 2 নাম্বার হ্যাঁ, 2 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ কত? 2 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ, 1 নাম্বার ইকুয়েশনের প্রথম পদ 100⁻50, 2 নাম্বার ইকুয়েশনের প্রথম পদও 100⁻50। বিয়োগ করলে এই প্রথম পদটা কিন্তু কাটা, কিন্তু দ্বিতীয় পদ এটা প্লাস এটা মাইনাস। বিয়োগ করার সময় চিহ্ন চেঞ্জ হয়ে যায়, জানো আগের ক্লাসগুলোতে শিখছো। তাহলে এটা 2 ইনটু এটা হয়ে যাচ্ছে
তৃতীয় পদ এটা কাটা, আবার এটা 2 ইন্টু হয়ে যাচ্ছে, আবার পরেরটা কাটা যাচ্ছে, এইভাবে চলতে চলতে আমার বিয়োগ ফলটা হয়েছে এইটা। আর এই যে 52তম পদ, যেটা 2 নম্বর ইকুয়েশনের যে 52তম পদ, সেটা এক্সট্রা এখানে আছে, এক্সট্রা এখানে আছে। ওকে, এখন যেটা করছি 2 দিয়ে এটাকে গুণ করছি, এবার 2 দিয়ে বাকি পুরাটাকে গুণ করছি, ঠিক আছে। কারণ 50C1 এর ভ্যালু হচ্ছে 50, এটাকে যখন 2 দিয়ে গুণ করলাম 100 হইলো, 100 ইন্টু এটা মানে 100 টু দি পাওয়ার 50, সূচকের নিয়ম 2 ইন্টু 50 মানে হচ্ছে 100 টু দি পাওয়ার 1। ওকে, তাহলে 100 টু দি পাওয়ার 50 আর এই পাশে 100 টু দি পাওয়ার 50 কাটা থাকলো হচ্ছে শুধুমাত্র এইটা। আর এইটা কিন্তু একটা ধনাত্মক রাশি, এই ডান পক্ষ যখন ধনাত্মক তখন বাম পক্ষ অবশ্যই ধনাত্মক হবে, মানে গ্রেটার দেন 0 হবে। সো অতএব দিয়ে এই কথাটা লিখছি। এবার এইটা ডান অসমতার ডান পাশে নিয়ে গেছি, শেষ অঙ্ক। এই অঙ্কটা ভাইয়া যারা বুঝছো বাসায় আজকে, যারা যারা বুঝছো এই অঙ্কটা বাসায় আজকে 3 বার করব। যারা প্রথমবারেই বুঝছো তারা অঙ্কটা 3 বার করব, আর যারা দ্বিতীয়বারে বুঝছো তারা অঙ্কটা করবো হচ্ছে 5 বার। প্রথমবারে বুঝি নাই, আমার কি হবে? তোমাকে অঙ্কটা বাসায় আজকে টানা 5 বার, টানা 5 বার করতে হবে। প্রথমবারে বুঝি নেই, দ্বিতীয়বারের চেষ্টায় বুঝছি, তাহলে তোমার জন্য হোমওয়ার্ক হচ্ছে এই অঙ্কটা দেখে দেখেই করো, টানা 5 বার করো। 3 বার দেখে দেখে করবা, 2 বার দেখবা না, যে জায়গায় আটকা যাবে ওই জায়গাটা দেখবা খালি, ঠিক আছে। যারা প্রথমবারে বুঝে গেছো 3 বার করবা, যারা দ্বিতীয়বারে বুঝে গেছো 5 বার করবা, আর যারা প্রথম 2 বারের কোনোবারই বুঝো নাই তারা করবা কি, এই অঙ্কটা যে বুঝাইছি এই ভিডিওটাই আগে 3 বার দেখে নিবা, এই ভিডিওটাই আগে 3 বার দেখে নিবা। তারপরেও যদি না বুঝো তাহলে তাহলে ভাই দেখবা যে শিখতে গত বছরের আর্কাইভ ক্লাস আছে, তখন কোন ভাই ক্লাস নিছিল তার ক্লাসটা দেখ, ঠিক আছে। মানে আমি তোমাকে বুঝাইতে ব্যর্থ। এই জন্য আমরা শিখতে যে কাজটা করছি, দেখো আমি তোমাদের এই বছর এসএসসি 26 ব্যাচে দ্বিপদী বিস্তৃতি পড়াচ্ছি। হোপফুলি আমি পরের বছর এসএসসি 27 ব্যাচে আমি হয়তো বা দ্বিপদী বিস্তৃতি পড়াবো না, অন্য একটা চ্যাপ্টার পড়াবো, এরকম করে আর কি, যাতে এসএসসি 27 স্টুডেন্টরা দ্বিপদী বিস্তৃতি অন্য একজন ভাইয়ের ক্লাস পাইলো, হ্যাঁ ধরো এনাম ভাইয়ের ক্লাস পাইলো, আবার তার সে যদি চায় আর্কাইভের ক্লাসগুলো দেখবে তাহলে আমার ক্লাসটা পাইলো, একই টপিকের একই চ্যাপ্টারের 2 জন টিচারের ক্লাস পাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার একটা পোলটা আনসার করতে থাকো, ইন দ্য মিন টাইম আমি পোলটা দেখে তাকে শেষ করবো না, টাইমটা শেষ করলাম, ঠিক আছে। ওকে, এইটার একদম যারা বোকাশোকা আসো তার জন্য আমি বুঝাচ্ছি, দেখো একদম ভেঙে ভেঙে বুঝাবো, একদম ভেঙে ভেঙে, যাতে একবারই বুঝতে পারো। আর যারা চালাক আসো, খুবই চালাক, তারা তো একদম দেখেই বুঝে বলে দিছো যে ভাই এটা আনসার এটা হবে। আর আমি একটু দেখো যে কিভাবে আমি হলে কিভাবে করতাম, আমি তো অত চালাক না, তোমাদের সময় যখন ছিলাম অত চালাক ছিলাম না, বোকাশোকাই ছিলাম, তখন আমি কিভাবে করতাম দেখো। এটা তো এরকম, এটাকে আমি এটার বিসিসে পদ থাকবে 5টা, তো 5টা পদই লিখবো। তো 5টা পদ কি হবে, 4C0, তারপরে হবে 4C1, তারপরে হবে 4C2, তারপরে হবে 4C3, জায়গায় তো নেই, 4C0, 4C1, 4C2, 4C3, 4C4, 4C, এই 4C4 পর্যন্তই তো, 4C আবার 5 হয় নাকি, 4C4 পর্যন্ত 5টা হচ্ছে না, 1 2 3 4 5। এবার হবে কি, প্রথম পদ x, দ্বিতীয় পদ y, প্রত্যেকটার সাথে xy 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 xy। এবার 0 0 1 2 3 4। এবার দেখো 4 আর 0 এর বিয়োগফল 4, 4 আর 1 এর বিয়োগফল 3, এটা হচ্ছে 2, এটা 1, এটা হচ্ছে 0, ঠিক আছে। সবগুলোর মাঝখানে হচ্ছে প্লাস। এখন শেষ পদটা কত ভাই, শেষ পদটা হচ্ছে এটা, শেষ পদটা হচ্ছে এটা, শেষ পদটা কত, শেষ পদ হচ্ছে 4C4, 4C4 x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 4, তার মানে 4C4 এর ভ্যালু হচ্ছে 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে ভ্যালু হয় 1, আর এটা থাকলো y টু দি পাওয়ার 4। শেষ পদটা হচ্ছে y টু দি পাওয়ার 4, আর শেষ পদের মান হচ্ছে বলা আছে 81। তাহলে y টু দি পাওয়ার 4 যদি 81 হয়, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 81। y টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু সমান, তাহলে y টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4 যেহেতু সমান, তাহলে y ইকুয়ালস টু হবে হচ্ছে 3, ঠিক আছে। আর যারা অনেক চালাক
তারা একবারে কিছু না করে অপশনে দাগায় ফেলছে কিভাবে জানো? কারণ তারা জানে যে শেষ পদটা বের করার জন্য আগের ব্যাপারে। ওকে ভাই, আরো একটা দেন। আনিসুর রহমান ভাই দিব, আজকে না আরেকদিন, আজকে আরো পড়া আছে, আমরা ওগুলো একটু পড়ি। ঠিক আছে, হবে আরেকদিন হবে। তোমাদের আরো যদি পোল লাগে না, শিকড় প্র্যাকটিস শিটে যাওয়া, যে দেখবা এই চ্যাপ্টারটা পড়ানো শেষ হোক, দেখবা অ্যাপে এই চ্যাপ্টারের শিকড় প্র্যাকটিস বুক চলে আসছে। শিকড় প্র্যাকটিস বুক থেকে তুমি দেখবা যে অনেক এমসিকিউ কোয়েশ্চেন আছে, ওগুলার করবা কি উত্তরটা ঢাকবা, তারপরে তুমি নিজেই আনসার করবা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, ক্লাসে টিচার প্র্যাকটিস করাই দিবে, ওটার উপর ডিপেন্ড করে আসো। তোমারই সহপাঠী দেখো টিচারের উপর ডিপেন্ড করে না, আমার উপর ডিপেন্ড করে না, সে নিজেই প্র্যাকটিস শুরু করে দিছে। তো অবশ্যই তুমি যদি আমার উপর ডিপেন্ড করো, আরেকজন আছে যে কারো উপর ডিপেন্ডেন্ট না, সেলফ ডিপেন্ডেন্ট, সে অবশ্যই আগায় থাকবে। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস বুক আগেই দিয়ে দিচ্ছে, এই যে তাহমিনা খান, ও জানে প্র্যাকটিস বুক আগেই দিয়ে দিচ্ছে। ভেরি গুড। এই অঙ্কটা চলো একটা সিকিউ সলভ করি, তোমাদের অনুশীলনী 16 নাম্বার ম্যাথটা। ওকে, দেখো তো এই ম্যাথটা, অঙ্কটা পারা যাবে নাকি একটু কঠিন লাগতেছে? পারা যাবে নাকি একটু কঠিন লাগে? পোল দিলে ভালো লাগে না? পোল দিলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি একটা কাজ করব। বি এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এইটা আমি একটু দেখাই দিব, আমি পুরাটাই দেখাই দিই। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এর বিস্তৃতি নির্ণয় করো। দেখো এটা খুবই সহজ, এখানে 7 আছে। তো প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে, অনেকদিন প্যাসকেলের ত্রিভুজ হয়তো আমরা দেখি না। হ্যাঁ, একটু দেখি চলো। প্যাসকেলের ত্রিভুজ, প্রথমটা শেষেরটা 1 থাকে, এই দুটা যোগফল 2। প্রথমটা শেষটা 1 থাকবে, এই দুটা যোগফল 3, এই দুটা যোগফল হচ্ছে 3। প্রথমটা শেষটা 1, এই দুটা যোগফল 4, এই দুটা যোগফল হচ্ছে 4। এই 3 আর 3 যোগ করলে 6, এটা 1, এটা 1। 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। আবার 1, আবার 1, 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, 5 আর 10 যোগ করলে 15, 10 আর 10 যোগ করলে 20, 10 আর 5 যোগ করলে 15, 5 আর 1 যোগ করলে হচ্ছে 6। আবার 1, 1, 1 আর 6 যোগ করলে 7, 6 আর 15 যোগ করলে হচ্ছে 21, 15 আর 20 যোগ করলে হচ্ছে 35, 20 আর 15 যোগ করলে হচ্ছে তোমার 35, 35 আর 6 যোগ 15 আর 6 যোগ করলে আসতেছে তোমার 21, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7। ঠিক আছে, এখানে যেহেতু 7 আছে, হোল টু দি পাওয়ার 7 আছে, তো এখানে টোটাল 8টা ইয়ে নিব আর কি। হ্যাঁ, 8টা রোজ যাতে থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবং আরেকটা সহজ উপায় বলে দিই, যে এখানে যেহেতু 7 আছে, দ্বিতীয় পদে 7 যেখানে চলে আসবে সেই পর্যন্ত নিলেই হবে। এখানে যদি 6 থাকতো, তাহলে দ্বিতীয় পদে 6 আসছে যে রোটাতে, ওই রো পর্যন্ত নিলেই হবে। ঠিক আছে, দ্বিতীয় পদটার দিকে খেয়াল করবো, প্রথম পদটা তো সবসময় 1। এখানে যেটা থাকবে, দ্বিতীয় পদে যখন সেটা চলে আসবে, ওই পর্যন্ত নিলেই হবে, আর আর বেশি নেওয়ার দরকার নেই। কথাটা কি বুঝছি আমরা? ওকে, ওকে, তাহলে আসো এটাকে এবার বিস্তার করি। এ সমান হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বিস্তার করতে বলছে। তো প্যাসকেলের ত্রিভুজের লাস্ট রোটা হচ্ছে 1 7 21, 1 7 21, 35 35 21, 35 35 21, 7 1। প্রথম পদ 1, তার মানে এটা 10.1 এর ম্যাথ। দ্বিতীয় পদ হচ্ছে এক্স। ঠিক আছে, এখানে হচ্ছে এটা হবে, সবগুলোর সাথে দ্বিতীয় পদটা লিখে দাও, সবগুলোর সাথে দ্বিতীয় পদটা লিখে দাও। এবার আসো, প্রথমটাতে এই যে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7। এবার সবগুলোতেই প্লাস চিহ্ন। যারা অনেক চালাক তারা জানো x টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, তাহলে একবারই 1 লিখতে পারতা। ঠিক আছে,
আবার এখানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মানে শুধু এক্স টু দি পাওয়ার 7 হবে, তাই 1টা না লিখলেও চলে, শুধু এক্স টু দি পাওয়ার 7 শেষ। সো অঙ্কটা আমরা কারা কারা ভালো মতো বুঝছি ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে দিও, ঠিক আছে? এই যে কাব্য ভাই, আর একটা পোল ভাই, পোল গুলো তো আমি হঠাৎ করে নিয়ে আসতেছি না, স্লাইডের লিখা আছে, তারপরে তোমাকে আমি লঞ্চ করতেছি, পোল আর লেখা নাই। So একটা 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 করে কোনো লাভ নেই, ঠিক আছে? আসো, তোমাদের একটা কথা বলি আজকে, চলো। বুদ্ধিমান মানুষরা, খুব ইন্টেলিজেন্ট মানুষ যারা, তারা আসলে তাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই, তোমরা কি শুনবা? শুনবা কিনা ভাই? ইন্টেলিজেন্ট মানুষদের কিছু কমন বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুনবা? কে কে শুনবা? তাসকিরা শুনবে, সুমাইয়া শুনবে, পঙ্কজ শুনবে, তৌসিফ শুনবে, ওকে ফাইন। জীবনে আসলে শেখার কোনো শেষ নেই, বুঝছো? প্রত্যেকটা মুহূর্ত আসলে শেখার, এবং লাইফে আসলে ম্যাথ শেখাই আসলে সবকিছু না, ম্যাথের বাইরের জগৎটা আরো বিশাল। তোমাকে সবকিছুর সম্বন্ধেই তো তুমি আসলে জানতে পারবা না, সবকিছু জানা সম্ভব না, বা সবকিছুর কিছু কিছু জানা দরকার। কিছু কিছু জিনিস আসলে একান্তই দরকার জীবনে চলার জন্য, মানে সহজ লাইফটাকে স্মুথ করার জন্য, ঠিক আছে? কিছু জিনিস মানুষ ঠেকে ঠেকে শেখে, কিছু জিনিস মানুষ অন্যেরটা দেখে শেখে, ঠিক আছে? সো ঠেকে শেখার থেকে দেখে শেখা অনেক বেটার, ওকে? আবার শেখাটাই যদি মেইন হয়, তাহলে ঠেকে হোক দেখে হোক অ্যাটলিস্ট তুমি শেখো, ঠিক আছে? ঠেকে শেখাও ভালো, বাট দেখে শেখা আরো ভালো। তো বুদ্ধিমান মানুষরা যেটা করে, কোনো একটা নতুন জায়গায় যখন যায়, বা একটা গ্রুপ অফ পিপলকে যখন একটা গ্রুপ অফ পিপলের সাথে যখন তারা মিশবে, এরকম একটা সিচুয়েশন যে হ্যাঁ ওদের সাথে আমার মিশতে হবে, ধরো নতুন একটা স্কুলে গেছে, নতুন একটা স্কুলে যে, তো সবাই ক্লাসমেট, বাট এই ক্লাসমেটের ফেস গুলো তো সব নতুন নতুন, তাহলে এদের সাথে কিভাবে মিশবে? আর যদি না মিশে তাহলে তো সে আসলে এক ঘরে হয়ে গেল, তাই না? তো সবার সাথে মিশতে গেলে কি করে জানো? তারা প্রথমে অবজার্ভ করে যে আসলে ওরা কি করে, ওরা আগে অবজার্ভ করে। আমার একটা ছোট বোন আছে, মানে মামাতো বোন। তো ও হচ্ছে তখন মনে হয় খুব ছোট, 6 7 8 পড়ে। তো ও আবার খুবই বুদ্ধিমান টাইপের, খুবই বুদ্ধিমান টাইপের, হ্যাঁ? ছোট হইলে হবে কি, ওর মাথায় ব্রিটিশ বুদ্ধি। তো ওকে, ও একদিন আমাকে বলছে যে ওর হইলো যেই বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ হচ্ছে ওর অনেকগুলো ফ্রেন্ড, অনেক অনেক ফ্রেন্ড, সবার সাথেই ও হচ্ছে, ওর খুবই ভালো ফ্রেন্ডশিপ, এবং ও হচ্ছে ওই ফ্রেন্ড সার্কেলের লিডার। হ্যাঁ, তো ওকে আমি বললাম যে আচ্ছা তুমি যে এরকম, তোমার যে এত এত ফ্রেন্ড, হ্যাঁ, এই সবাই দেখি যে কিছুক্ষণ পর পর তোমাকে খুঁজতে আসে, বাসায় কলিং বেল প্রেস করে, তো আসলে তোমার মানে এত ফ্রেন্ড, এদের সাথে তুমি মিশলা কিভাবে? এই বিল্ডিং এ তো তুমি বেশি দিন হলে আসো না। বলছে যে আমি যখন প্রথম আসি, তখন এই ছাদের মধ্যে দেখলাম কিছু মেয়ে, হ্যাঁ, খেলতেছে। ও মেয়ে আর কি বিকারণেসে পড়তো, 6 7 বা 8 পড়তো আর কি তখন, যখন এই কথোপকথনটা আমার সাথে হয়। তো ছাদের মধ্যে কিছু মেয়ে খেলতেছে, তো ওরও খুব ইচ্ছা করতেছে ওদের সাথে খেলার। তো ও প্রথমে দূর থেকে অবজার্ভ করছে, বললো যে আমি প্রথমে দূর থেকে দেখলাম ওরা কি কি করে না করে, আমি অবজার্ভ করে বুঝলাম যে না ওরা এরকম। তারপর আমি ওদেরকে যে বললাম আমাকে খেলায় নিবা নাকি, খেলায় যখন নিল, তখন ওই অবজারভেশনটা অনুসারে সে হচ্ছে ওদের সাথে কথা বলা শুরু করলো, আস্তে আস্তে সে মিশে গেল আর কি। সো আগে অবজার্ভ করবা, ঠিক আছে? এটা কেন বললাম? তোমরা অনেকে বলো ভাই পোল দেন, পোল আরেকটা পোল দেন, আর 2টা পোল দেন। ভাই তুমি খেয়াল করো, আমি কিন্তু আজকে থেকে পড়াচ্ছি না, তুমিও কিন্তু এই ক্লাসে আজকে থেকে না। এই যে পিডিএফটা, এই যে একটা একটা কিন্তু স্লাইড আছে, এই স্লাইডটা কিন্তু ক্লাসে আসার আগে এটা অনেক চিন্তা ভাবনা করে আমরা বানায় আনছি। এই স্লাইডটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি চাইলে এই 0.99টাকে কিন্তু 98 করতে পারবো কি? পারবো, এটা হয়তো পারবো, কিন্তু হঠাৎ করে একটা পোল নিয়ে আসতে গেলে এখানে কিন্তু আরো কিছু ব্যাপার-স্যাপার আছে। সো তুমি যতই রিকোয়েস্ট করো, এই মুহূর্তে কিন্তু এটা আর পসিবল হচ্ছে না। ঠিক আছে? সো কোন কথাটা বললে এটা রাখার সম্ভাবনা আছে আর কোনটা একেবারেই সম্ভব না, এটাও কিন্তু বলার আগে তুমি যদি ভাবো যে তোমার কথাটা না রাখার সম্ভাবনাটা কমে যাবে। সবাই চায় যে আমার কথাটা ভাইয়া রাখুক, আমার কথাটা একটু গুরুত্ব পাক। সো তোমার কথাটাকে গুরুত্ব দিতে হবে আগে তোমার নিজেরই। ঠিক আছে? অবজার্ভ করো, দেন কোয়েশ্চেন করো। ওকে, আসো। এইটা বিয়ের বিস্তৃতি 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে। ওকে ফাইন। বিয়ের বিস্তৃতিটা, হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে ভাই আমি যে গল্পটা বললাম, বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্যটা বললাম, এটা এর থেকে কি তোমরা কিছু শিখতে পারছো? কে কে শিখছো?
হ্যাঁ ভাইয়া, এইটা এখন এই শিক্ষাটা তোমাদের কাজ হচ্ছে, এই যে লেসনটা দিলাম যে আগে অবজার্ভ করো দেন কথা বলো, এটা তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে তুমি অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবা। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু মোটিভেশন না, আমি কিন্তু মোটিভেশন কখনো দেই না, আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে অ্যাডভাইস। এটা আমার জীবন থেকে শেখা অ্যাডভাইস। জহির রায়হানের একটা ইয়ে আছে না, চলচ্চিত্র ছিল জীবন থেকে নেয়া, এরকম হচ্ছে আমার জীবন থেকে শেখা অ্যাডভাইস। ঠিক আছে, এ কোনো মোটিভেশন না। মোটিভেশন মানে কি, ধরো যে একটা লোক মরে যাচ্ছে, তারা বলে এই না না তুই বাঁচবি বাঁচবি বাঁচবি, এমন ভাবে বললাম যে আসলে মানে যার 2 মিনিট পরে মরে যাওয়ার কথা সেও আমার মোটিভেশনের ঠেলায় বেঁচে গেল। এটা হচ্ছে মোটিভেশন। আমি কখনোই বলি না না তুই পারবি তুই পারবি পারবি, কখনোই না। একজন মানুষ কখনোই সবকিছু পারে না, কখনোই না। সবাই ম্যাথ বুঝবে এটা কখনোই হতে পারে না ভাই। সৃষ্টিকর্তা এইভাবেই ডিজাইন করছেন সব, এক একজনকে এক এক রকম ভাবে। প্রত্যেকেরই ইউনিক কিছু বৈশিষ্ট্য দিছে। প্রত্যেকেই ম্যাথ বুঝবে এটা কখনোই পসিবল না, এটা যেই বুঝা। ঠিক আছে, এইভাবেই ডিজাইন করা। হ্যাঁ, এক একটা মানুষের চেহারা এক এক রকম না, জিন এক এক রকম, মাথার চুলের কোষগুলো এক এক রকম, সবকিছুই এক এক ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, ওকে আসো। এইটাকে 4.4টা পদ পর্যন্ত বিস্তার করবো, এটাকে যে কোনো ভাবে বিস্তার করতে পারি। 8C0, তারপরে হচ্ছে 4টা পদ তো 8C1, 8C2, 8C3, আর লেখার দরকার নেই, 4টা পদ লিখে বলছি। এবার হচ্ছে প্রথম পদ যেহেতু 1, দ্বিতীয় পদ হচ্ছে -x, এটা হচ্ছে 10.1 এর ম্যাথ। ঠিক আছে, মাঝখানে হচ্ছে প্লাস। এটার ভ্যালু 8C0 এর ভ্যালু 1, এটার ভ্যালু 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে 1 হয়। 8, এবার আসো মাইনাসের উপরে পাওয়ার যেহেতু বিজোড়, এটা মাইনাস হবে। 8C1 এর ভ্যালু হচ্ছে 8 -8x প্লাস 8C2 এর ভ্যালু হইতেছে তোমার 8C2 এর ভ্যালু হচ্ছে তোমার 28, 28x স্কোয়ার মাইনাস 8C3 এর ভ্যালু হচ্ছে 56। ও ভাই এখানে 3 হবে, একটা ভুলে দেইনি। ঠিক আছে, x কিউব। শেষ, 4টা পদ লিখছি না, 1 2 3 4, 4টা পদ পর্যন্ত লিখছি। তাহলে বাম পাশে কি আছে, বাম পাশে b আছে। b মানে হচ্ছে 1 মাইনাস, b মানে হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার 8। এইটা মানে হচ্ছে এটা। বুঝছি, এইটুকু তো বুঝছি। এখন বলছে কি, 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে এইটার মান বের করে। এখন এই দেখো এইটার মান কিভাবে বের করব। তো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8, আর এখানে আছে 0.99 হোল টু দি পাওয়ার 8। তো আমি একটা কাজ করব, কি কাজ করব ভাইয়া, ছোট্ট করে ডান দিকে ছোট্ট করে একটা দাগ দিব। দাগ দিয়ে এখানে যে আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8, এটা লিখবো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু, এটা ধরবো 0.99, এটা ধরবো। হ্যাঁ, এবার দেখো 8 8 কাটা যাবে, 0.99। তাহলে 1 থেকে যদি 0.99 বিয়োগ করি তাহলে কি আসে, 0.01। ওকে, 0.01। এক্স এর ভ্যালু আসলো কি 0.01। এইবার আমি এখানে লিখবো, যে এক্স ইকুয়ালস টু 0.01 বসিয়ে পাই, এক্স এর জায়গায় আমি 0.01 বসাইলাম। 1 মাইনাস 8, এক্স এর জায়গায় 0.01। ঠিক আছে, এখন 1 মাইনাস 0.01, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে 0.99 আসবে, হোল টু দি পাওয়ার 8 আসবে। এটাকে এবার তুমি ক্যালকুলেট করবা,
ক্যালকুলেটর লাগবে এটা করতে, হ্যাঁ। 1 - 8 × 0.01। ক্যালকুলেটর ধরবা 2 হাতে সবসময়। আমরা যেটা ভুল করি বা হাতে ধরি ডান হাতে প্রেস করি, এটা আসলে রং হ্যাবিট। রাইট হ্যাবিটটা হচ্ছে তোমার 2 হাতে প্রেস করতে হবে। 2 হাতের 2টা থাম্ব আছে না, 2টা থাম্ব ইউজ করবা। তো এইভাবে করলে সুবিধা যেটা, প্রথম অনেক স্লো লাগবে। 1-1.5 মাস পর এইভাবে 1-1.5 মাস কন্টিনিউ করার পর তুমি আরো ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে। ক্যালকুলেটর প্রেস করতেও যাতে আমার টাইম সেভ হয়। কারণ এরপরে তুমি তো এখন ক্লাস 10 এ পড়ো, এরপরে ইন্টারে পড়বা, তারপরে ভর্তি পরীক্ষা দিতে যখন যাবা তখন এই ক্যালকুলেটরের প্রেসিং এ স্লো হওয়ার কারণে অনেকে হচ্ছে কম্পিটিটিভ এক্সামে যে ধরা মানে তোমার কম্পিট করা কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে? সো আগে থেকে আমরা প্রিপেয়ার্ড হই। ওকে, আসো। 8 × 0.01 প্লাস 28 × 0.01 স্কোয়ার মাইনাস 56 × 0.01 কিউব। তার মানে আসতেছে 0.922 কিন্তু আমাকে তো 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। কারণ এইটা অ্যাকচুয়ালি 0.9227। আমি 4টা পদ নিলাম, হ্যাঁ 4টা পদ নিলাম। 4 দশমিকের পরে 4টা পদ নিতে বলছে। সো এটাই আনসার। এরকম একটা অঙ্ক আগে করছিলাম না? প্রায়, এটা চাইলে তুমি উত্তরের শেষে একটা প্রায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই চিহ্নটা মানেই হচ্ছে প্রায়, হ্যাঁ। লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, লিখে দিও একটা। ঠিক আছে? 2টার ঘাত আলাদা হলে কি হইতো? এই যে সংযুক্তা, এই যে তোমার এই যে মানে এটাকে কি বলবো যে এই যে কিছু মানুষ থাকে যে একটা সহজ সাধারণ জিনিসের মধ্যে এমন একটা কুটিল বুদ্ধি ঢুকায় দিবে যে জিনিসটা সাধারণ থাকবে না, সহজ থাকবে না। তুমি মনে হয় এরকম, এরকম 2টা ঘাত ডিফারেন্ট হলে কি হতো? 2টা ঘাত ডিফারেন্ট দিয়ে আসবেই না। ঠিক আছে? কেন আসবে না? কারণ সেক্ষেত্রে এটা আসলে আরো অনেক কমপ্লেক্স হয়ে যেত। এত কমপ্লেক্স আসবে না, কখনোই না। বই একটা না তো তুমি পাবা না যে 2টা ঘাত ডিফারেন্ট। তবে তোমার কোশ্চেনটা ভালো ছিল। ঠিক আছে? 2টা ঘাত ডিফারেন্ট হলে কি হতো? হ্যাঁ ভাই, এই ধরনের কোশ্চেন খুবই ভালো লাগে শুনতে। এইরকম ইন্টেলেকচুয়াল প্রশ্ন করবা। তোমাদের প্রশ্ন কি? ভাই আজকে পোল দিবেন না? ক্লাস শেষে তো নিজেই বুঝে যাবা পোল আছে কি নাই, তাই না? প্রশ্ন করবা যে প্রশ্নের একটা মান আছে। ভাই মেডিকেল অ্যাডমিশনের জন্য কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? মনে নেই, অন্তর্ভাগে জিজ্ঞেস করি। আমি মেডিকেল পরীক্ষা দিছিলাম, কোনো প্রিপারেশন ছাড়া গেছি, পরীক্ষা দিছি, চলে আসছি। তো ক্যালকুলেটর ইউজ করছি কিনা, ওখানে ম্যাথ তো ওইভাবে আসেই না, ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ আসে না যতদূর মনে পড়ে। ক্যালকুলেটর লাগে না মনে হয়। এনিওয়ে, এইটা এই অঙ্কটা করে দিই। এই অঙ্কটা মজার আছে, শেখার আছে অঙ্কটাতে। a ইন্টু বি, এ বি দেওয়া আছে, a ইন্টু বি এর বিস্তৃতিতে x⁷ এর সহগ নির্ণয় করো। অঙ্কটা শেখার আছে, এটা একটু খেয়াল করো। ঠিক আছে? এ বি, এ মানে হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 7, আর বি মানে হইতেছে 1 - x হোল টু দি পাওয়ার 8। এখন দেখো 2টা ঘাত ডিফারেন্স। এখন আমি এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 1 + x 1 + x হোল টু দি পাওয়ার 7, 1 মাইনাস, দেখো এটাকে 1 + x হোল টু দি পাওয়ার 7, এইটাকে আমি লিখতে পারি 1 - x হোল টু দি পাওয়ার 7 ইন্টু 1 - x। দেখো লিখতে পারি কিনা। এইটাকে আমি 1 - x হোল টু দি পাওয়ার 7 ইন্টু 1 - x লিখলাম। তাহলে কি সুবিধা? সুবিধা হচ্ছে এখানেও 7 এখানেও 7, দুইটা মিলে গেল। এটা একটা এক্সট্রা থাকলো। এটা একটা এক্সট্রা যন্ত্রণা, এক্সট্রা অসুবিধা। সো এই অসুবিধাটা কিভাবে ডিল করবো এখন আমরা শিখবো। ঠিক আছে? এটা একটা এক্সট্রা পেইন। এটা না থাকলে অঙ্কটা অনেক সহজ হয়ে যেত, তাই না? তো কোনো পেইন, হ্যাঁ কোনো পেইন, যখন তুমি কোনো পেইন পাবা, সেই পেইনটা যদি তুমি সাকসেসফুলি ওভারকাম করতে পারো, তাহলে ওই পেইনটা তোমাকে উইল মেক ইউ স্ট্রঙ্গার। ঠিক আছে? সো পেইন আসলে খুব ভালো জিনিস, যেটা আমাদেরকে স্ট্রং করে। এখন আসো, এই দুইটা যদি আমি গুণ করি, গুণফলটা হবে হচ্ছে 1 - x² হোল টু দি পাওয়ার 7।
দেখো এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। আর এই যে 1 মাইনাস এক্স, এটা আমি একটু বাইরে লিখি যাতে আমার পরবর্তীতে একটু সুবিধা হবে, বাইরে লিখি দেখতে সুবিধা হয়, আর কিছু না। ঠিক আছে, সো 1 মাইনাস এক্স আর এই দুইটা গুণ করলে, এই দুইটা গুণ করলে এটা আসতেছে। ওকে, এখন আসো 1 মাইনাস এক্স, এই যে এক্সট্রা পেইন এটা থাক, এইটাকে কি আমরা বিস্তার করতে পারবো সবাই? এইটাকে বিস্তার করে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। ওকে ফাইন, তাহলে চলো এটাকে বিস্তার করি। 1, এটা যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস এইভাবে আসবে। এটা হচ্ছে 7c1 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 প্লাস 7c2 আচ্ছা একদম ভেঙে ভেঙেই করি, অনেকে আবার পরে বলবো বুঝি নেই ভাইয়া। এটা হচ্ছে 1 প্লাস 7c1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 প্লাস 7c2 minus x square to the power 2 plus 7c3 minus x square to the power 3। ঠিক আছে, আর লাগবে কতটুকু নিব? আমার লাগবে হচ্ছে x to the power 7। তাহলে এখানে অলরেডি 3 দুগুণ 6, x to the power 6 চলে আসছে। এরপরেরটা হচ্ছে 7c4 minus x square to the power 4 minus x square to the power 4, 4 দুগুণ 8, আর দরকার নেই। ঠিক আছে, আর দরকার নেই। 1 মাইনাস এক্স, এটা হচ্ছে 1 মাইনাস 7c1 এর ভ্যালু হচ্ছে 7 এক্স স্কোয়ার। 7c2 এর ভ্যালু কত ভাই? 7c2 এর ভ্যালু ক্যালকুলেটর নিয়ে নাও, 21 এক্স টু দি পাওয়ার 2 গুণ করলে হবে 4 মাইনাস 7c3, এটা হচ্ছে 35, 3 দুগুণ 6 প্লাস 7c4, এটাও 35 এক্স টু দি পাওয়ার 8। শেষ। খুব ভালো করে দেখো, আমার কিন্তু এক্স টু দি পাওয়ার 7 এর সহগ লাগবে, এখানে এক্স টু দি পাওয়ার 8 আছে। আমার কি এই পদটা লেখার দরকার ছিল? তো এই পদটা লেখার আসলে দরকার ছিল না। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 8 আসছে, এটা লিখলে সমস্যা নেই, বাট লেখার দরকার ছিল না। আমি চাইলে এটা না লিখে ডট ডট দিতে পারতাম, এটা না লিখে ডট ডট দিতে পারতাম, তাহলে আমার একটু সময় বেঁচে যেত। ঠিক আছে, এখন দেখো এই পুরাটাকে গুণ করতে হবে 1 মাইনাস এক্স দিয়ে। তাহলে আমি প্রথমে 1 দিয়ে পুরাটাকে গুণ করব, তারপরে মাইনাস এক্স দিয়ে পুরাটাকে গুণ করব। আমি যখন 1 দিয়ে পুরাটাকে গুণ করব, গুণফলটা হবে হচ্ছে এই যে 1 ইন্টু এটা 1 মাইনাস 7x স্কোয়ার প্লাস 21x টু দি পাওয়ার 4 মাইনাস 35x টু দি পাওয়ার 6, এটা 1 দিয়ে গুণ করলাম। এবার মাইনাস এক্স দিয়ে আবার পুরাটাকে গুণ করবো, মাইনাস এক্স দিয়ে পুরাটাকে গুণ করবো। 1 মাইনাস 7x স্কোয়ার, 1 মাইনাস 7x স্কোয়ার প্লাস 21x টু দি পাওয়ার 4 মাইনাস 35 x to the power 6 plus dot dot dot। ঠিক আছে, এখন আমি বাকিটা উপরে লিখি। দেখো 1 দিয়ে যখন গুণ করতেছো, এটা 1 7x স্কোয়ার কি আসতেছে, 1 দিয়ে যখন গুণ করতেছি 1 ইন্টু 1 মানে 1, মানে 1 দিয়ে গুণ করলে এটাই থাকতেছে 1 মাইনাস 7x স্কোয়ার, 1 মাইনাস 7x স্কোয়ার, তারপরে হচ্ছে 21x টু দি পাওয়ার 4, 21x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস 35x টু দি পাওয়ার 6 প্লাস 1 দিয়ে গুণ করলে এটাই আসতেছে। আবার মাইনাস এক্স দিয়ে যখন গুণ করতেছো তখন কি আসতেছে দেখো, মাইনাস এক্স দিয়ে গুণ করলে এটা হচ্ছে মাইনাস এক্স, মাইনাসটা থাকুক, হ্যাঁ এক্স দিয়ে গুণ করি, মাইনাসটা থাকুক এক্স দিয়ে গুণ করি, এক্স ইন্টু 1 মানে এক্স, তারপর হচ্ছে এক্স ইন্টু মাইনাস 7x স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 7x কিউব,
তারপরে এক্স ইন্টু এইটা 21, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স দিয়ে গুণ করলে আসতেছে 21 এক্স টু দি পাওয়ার 5। তারপরে এইটাকে গুণ করলে আসতেছে -35 এক্স টু দি পাওয়ার 7 প্লাস ডট 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 ডট। এইটা খুব ভালো করে দেখো তো, এই পুরাটাতে এক্স টু দি পাওয়ার 7 যে আছে, কোথায় কোথায় আছে? এইখানে কোনো এক্স টু দি পাওয়ার 7 নাই, 2 আছে, 4 আছে, 6 আছে, এরপরে পাওয়ার আসবে 8, এরপরে 10, তাই না? আর এইখানে আছে এক্স টু দি পাওয়ার 7 একটা আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ হচ্ছে -35। এক্স টু দি পাওয়ার 7 এর সহগ, অতএব এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। কারা কারা অঙ্কটা বুঝছো ভাইয়াকে একটু ফুল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, -35, শুধু 35 না, -35। এবার দেখো তো ভাই, ক্লিয়ার লিখে দাও যারা যারা ভালো মতো অঙ্কটা বুঝতে পারছো। আমি আরেকবার দেখাই দিই অঙ্কটা, আরেকবার দেখাই দিই তাহলে। এটা ছিল এরকম, ঠিক আছে? তাহলে এইটাকে মিল করার জন্য এটাকে পাওয়ার 7 ইন্টু এটা করলাম, এই দুইটা গুণ করলে আসতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7 ইন্টু 1 মাইনাস এক্স। এবার এটাকে বিস্তার করছি, ঠিক আছে? বিস্তার করলে এটা আসতেছে, যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে অর্ডার করবে। ওকে ফাইন। এবার 1 মাইনাস এক্স ইন্টু এই পুরাটাকে প্রথমে 1 দিয়ে গুণ করবো, তারপরে মাইনাস এক্স দিয়ে গুণ করবো। হ্যাঁ মাইনাস, ভাইয়া এখানে একটা ভুল হয়ে গেছে ভাইয়া, এক্সট্রিমলি সরি, এখানে একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে একদম শেষে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার 7 এর সাথে আছে -35, আর এই পুরাটাকে কিন্তু একটা মাইনাস দিয়ে গুণ আছে। এক্স টু দি পাওয়ার 7 এর সাথে আছে -35, এই পুরাটাকে আবার একটা মাইনাস দিয়ে গুণ আছে, তাহলে -35 এর সাথে আবার একটা মাইনাস আছে, তাহলে মানে আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে। শুধু 35 হবে। আই এম এক্সট্রিমলি সরি ফর মাই স্লিপ অফ টাং। ঠিক আছে, 35। এখন বলো বুঝছি কিনা? ঠিক আছে, শুধু 35 হবে, কারণ সামনে যে একটা মাইনাস আছে, এই -35 কে আরেকটা মাইনাস দিয়ে গুণ করলে +35 হয়ে যাচ্ছে। যদি এটা প্লাস থাকতো তাহলে আনসার হইতো -35। ওকে ওকে, তাহলে এটা কি বলতেছিলাম, 1 দিয়ে পুরাটাকে গুণন, আবার -x দিয়ে পুরাটাকে গুণন। যে 1 দিয়ে পুরাটাকে গুণন, আবার -x দিয়ে পুরাটাকে গুণন। এবার 1 দিয়ে পুরাটাকে গুণ করছি, গুণ করে এখানে লিখছি, আবার শুধু x দিয়ে পুরাটাকে গুণ করে লিখছি, আর সামনে মাইনাসটা মাইনাস দিয়ে লিখছি। ঠিক আছে, এবার x টু দি পাওয়ার 7 এর সহগ -35, সামনে একটা মাইনাস, তাহলে +30 মাইনাস -35। এটাকে লিখলে আরো এইভাবে লিখলে সুন্দর হতো, যে x টু দি পাওয়ার 7 এর সহগ হচ্ছে -35, তার আগে একটা মাইনাস আছে, তার মানে +35। ঠিক আছে, আজকে অনেকক্ষণ পড়লাম, আজকে আর পড়বো না। দুইটা হোমওয়ার্ক দিয়ে দিই, এই অঙ্কটা আমি করাই দিব ভাবছিলাম, বাট হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিও। দাঁড়াও একটু দাঁড়াও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিও, এটা বাসায় ট্রাই করবা, আর না পারলে আমি সিকিউ সলভিং ক্লাসে সলিউশনটা দেখে নিবা, তোমার সলিউশনটার সাথে তার সলিউশনটা মিলাই দেবে। ওকে, হোমওয়ার্ক কোথায় আমরা জানো, তারপরে বলে দিই, তোমাদের ফেসবুকে যে পেইড গ্রুপটা আছে, ওই পেইড গ্রুপে তোমরা হচ্ছে সাবমিট করে দিবা, তোমাদের ক্লাস 10 এর যে কোয়ার্টার 3 গ্রুপটা আছে। আর এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে 16780 তে কল দিবা। নেক্সট হচ্ছে এই হোমওয়ার্কটা, এইটাও একটু স্ক্রিনশট নিয়ে নাও। থাকো, আমার ক্লাস শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে যে দায়িত্ব হচ্ছে একটা সুন্দর নোট খাতা তৈরি করবা, খুব সুন্দর করে একটা নোট খাতা তৈরি করবা, মনের মাধুরী মিশায় তৈরি করবা, তোমার মনের মধ্যে যত আবেগ অনুভূতি, সুখ দুঃখ কান্না হাসি আনন্দ, সব এই নোট খাতাটার মধ্যে ঢেলে দিবা। বিভিন্ন রঙের কলম টলম যার যা কিছু আছে নিয়ে সুন্দর করে একটা নোট খাতা সময় নিয়ে তৈরি করবা। একটা সপ্তাহ টাইম পাচ্ছ, আগামী আগামী শনিবারের মধ্যে, আজকে তো রোববার, নেক্সট স্যাটারডের মধ্যে তোমরা হচ্ছে একটা নোট খাতা তৈরি করে তোমাদের পেইড গ্রুপ এবং একই সাথে শিখবো যে দুই জায়গাতেই সাবমিট করবা, দুই জায়গাতেই সাবমিট করবা। হ্যাঁ, সাবমিট করার সময় অবশ্যই কয়েকটা জিনিস মেনশন করবা, সেটা হচ্ছে তোমার নাম, তোমার